দেশে করোনায় একদিনে ৫ জন সহ ১৬৮ জনের মৃত্যু, প্রায় ৫,০০০ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৫৫০'রও বেশি। বেসরকারি হাসপাতাল যারাই আমাদের শর্ত পূরণ করতে পারবে তাদের পূর্বের শর্ত অনুযায়ী আমরা অনুমোদন দিয়ে দিব। অপরিকল্পিত লকডাউনে বাড়ছে ঝুঁকি, সুনির্দিষ্ট পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। সুরক্ষা মাথায় রেখেই খুলে দেয়া হচ্ছে জীবিকার পথ, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। আমাদের যদি লকডাউন এইভাবে অপরিকল্পিতভাবে প্রত্যাহার করার ফলে রোগী অনেক বেড়ে যায়, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেক ঝুঁকির মধ্যে পড়ে যাবে। জীবন তো বহমান চলমান, মানুষের জীবন জীবিকা এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানুষকে খেতে হবে। তো দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা সংক্রমণ নিয়ে দেশ বিদেশে বিপরীতমুখী নানা তথ্য, অনুমান নির্ভর গবেষণায় ভরসা না করার আহ্বান বিশেষজ্ঞদের। চিকিৎসা সেবা শক্তিশালী করার তাগিদ। করোনা পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, কর্মপদ্ধতিতে পরিবর্তন। পেছালো জুলাইয়ে সব স্প্যান বসানোর পরিকল্পনা। করোনা ও আকস্মিক বন্যার হুমকির মধ্যেই সিলেট অঞ্চলের কৃষি খাতে সুবাতাস। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ঘরে তোলার আশা। চাল উৎপাদন হবে 18 লাখ টনের বেশি। 2 মাস পর আবারও নদীতে মাছ ধরা শুরু। করোনায় হাটবাজার বন্ধ থাকায় সরঞ্জামের অভাবে নতুন সংকটে জেলেরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৎস্য বিভাগের। দেশে করোনায় একদিনে আরও 5 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 168 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, প্রায় 5,000 নমুনা পরীক্ষায় নতুন করে 564 জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় জানানো হয়, শর্ত পূরণ করে বেসরকারি হাসপাতালগুলো করোনা পরীক্ষার অনুমতি চাইলে তাদের অনুমোদন দেয়া হবে। দুঃসহ মাস এপ্রিল পার করল বাংলাদেশ। মে মাসে দেশের করোনা পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। বৃহস্পতিবার দেশের 29টি কেন্দ্র থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফল বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ 24 ঘন্টায় 4,965 নমুনা পরীক্ষা করে 564 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে 3 পুরুষ ও 2 নারী। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 168 জনে। ব্রিফিংয়ে জানানো হয়, বেসরকারি হাসপাতালগুলো নমুনা পরীক্ষা করতে চাইলে শর্ত পূরণ করে আবেদন করলেই অনুমোদন দেওয়া হবে। বেসরকারি হাসপাতাল যারাই আমাদের শর্ত পূরণ করতে পারবে তাদের পিসিআর ল্যাবের যা শর্ত লাগে সেই সব যদি তারা সবাই ফুলফিল করেন, তাহলে আমরা বেসরকারি হাসপাতালগুলিকে পূর্বের শর্ত অনুযায়ী আমরা অনুমোদন দিয়ে দিব। 1 লক্ষ পিসিআর কিট রয়েছে জানিয়ে আরও কিট আমদানির প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আমাদের হাতে বর্তমানে 1 লক্ষর বেশি কিট আছে এবং আমরা এটা প্রতিনিয়তই আমাদের যে যারা পরীক্ষা করে থাকেন সেই ল্যাবগুলিতে আমরা এই কিট সরবরাহ করে যাচ্ছি। সব দেশেই এই পিসিআর কিটের সংকট আছে, কাজেই কেউই একসঙ্গে অনেক বেশি কিট দিতে চায় না। আমরা আমাদের সাধ্যমতো এই কিট প্রকিউরমেন্টের মধ্যে বা ক্রয় করার প্রক্রিয়ার মধ্যে জড়িত আছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বাড়ির বয়োবৃদ্ধদের দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশ সরকারি হাসপাতাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করছেন রিপোর্টার রাশেদ লিমন। করোনাকালের 54তম দিনে এসে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ পর্যন্ত 7,667 জন যে করোনায় শনাক্ত হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, এবং গত 24 ঘন্টায় এই সংখ্যাটা কিন্তু 564 জন। এবং আমরা যদি একটু দেখি যে গত 7 দিন ধরেই কিন্তু এই সংখ্যাটা যেমন বাড়ছে, এবং সেই সংখ্যায় এসে মোট সংখ্যা যেটি বলছিলাম যে 7,667 এসে পৌঁছেছে। 4,965 নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সেই নমুনা পরীক্ষার ফলে শনাক্ত হয়েছে 564 জন। মোট আক্রান্তের সংখ্যা কিন্তু এখন গিয়ে দাঁড়িয়েছে 7,667 জন। নতুন করে যে মৃত্যুর সংখ্যা 5 জন এবং মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে কিন্তু
68-তে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 10 জন। এরপরে যদি আমরা দেখি যে আক্রান্তের বয়স ভিত্তিক বিভাজন 68% পুরুষ এবং 32% নারী, এবং এর মধ্যে যদি আমরা দেখি 21 থেকে 30 বছরের রয়েছে তাদের মধ্যে কিন্তু সর্বোচ্চ 26% এই করোনায় আক্রান্ত হয়েছেন, এবং 31 থেকে 40 বছরের মধ্যে রয়েছেন 24% এবং 41 থেকে 50 বছরের মধ্যে 18%। বহির্বিশ্বের যে অন্যান্য দেশগুলো আছে তার সঙ্গে যদি একটু তুলনা করি বাংলাদেশের, যেমন বাংলাদেশে 7,667 এবং মৃত 168, কিন্তু ঠিক এই সময়টাতে অর্থাৎ 54তম দিনে এসে যুক্তরাষ্ট্রে কিন্তু এই সংখ্যা ছিল 2183 এবং মৃতের সংখ্যা ছিল 48। যুক্তরাজ্যে কিন্তু এই সময় এসে আরও ভয়াবহ পরিস্থিতি ছিল, যেমন 8,077 এবং মৃতের সংখ্যা কিন্তু সেখানে 508 জন ছিল। এবং আমরা যদি আরও দেখি ইতালিতে, সেখানের অবস্থা কিন্তু বলা যায় এই 54তম দিনে এসেই কিন্তু তারা প্রায় 74,000 রোগী শনাক্ত করতে পেরেছিল এবং তাদের মৃতের সংখ্যাও কিন্তু অনেক ছিল 7,530। তবে এই সাবকন্টিনেন্টে অর্থাৎ এই উপমহাদেশে এসে কিন্তু আমরা যেটা বলছি বা বিভিন্ন বিশেষজ্ঞরা যেটা বারবারই তাদের গবেষণা অনুমান করছে, ভারতে এসে কিন্তু আমরা দেখছি যে এই সংখ্যাটা কিন্তু তুলনামূলক কম, যে চিত্রটি আমরা আসলে দেখতে পেলাম। সরকারের যে নির্দেশনা আছে অর্থাৎ লকডাউন এলাকা বা অন্যান্য জায়গায় যেভাবে রয়েছে সেগুলো যাতে মানুষ মেনে চলে, মানুষকে ঘরে থাকার পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। তো এই ছিল আজকের যে সংবাদ বুলেটিন, তার সারাংশ আমার কাছ থেকে। করোনা সংক্রমণের এ পর্যায়ে এসে সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয় কিছুটা আশা জাগা নিয়ে তথ্য জানিয়ে বলছে 19 মের মধ্যে 97% এবং 30 মের মধ্যে দেশে 99% করোনা বিলীন হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের আশঙ্কা আগামী মাসে আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারে 50,000-এ আর মৃতের সংখ্যা উঠবে 1,000-এ। তবে দুটি গবেষণাকেই অনুমান নির্ভর বলে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা আরও শক্তিশালী করার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাশেদ বাপের রিপোর্ট। দেশে প্রথম কারো দেহে করোনা ভাইরাস শনাক্তের পর প্রায় 2 মাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,000। প্রতিদিনই যখন বেড়েই চলেছে এই সংখ্যা, ঠিক তখন অনেকটা আশার খবর শোনাচ্ছে সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়। দেশটির ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের এক গবেষণা বলছে বাংলাদেশে ভাইরাসটি 19 মের মধ্যে 97% এবং 30 মের মধ্যে 99% বিলীন হয়ে যাবে। ডেটা ড্রিভেন প্রেডিকশন করে বিশ্বের 131টি দেশের করোনা পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে প্রতিষ্ঠানটি। তবে আশার পাশাপাশি শঙ্কার তথ্য দিচ্ছে দেশের স্বাস্থ্য বিভাগ। 8টি বিভাগের তথ্য পর্যবেক্ষণ করে গবেষকরা বলছেন মে মাসেই আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারে অর্ধলক্ষে, অর্থাৎ এক মাসেই বাড়তে পারে অন্তত 40,000-এরও বেশি কোভিড রোগী, আর মৃতের সংখ্যা হতে পারে 800 থেকে 1,000। তারা যে প্রজেকশনটা করেছেন এটা আমাদের কাজে লাগবে ইন দ্য সেন্স যে আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি আছে কিনা বা আরও অধিকতর প্রস্তুতি নিতে হবে কিনা, সেই জন্য কাজে লাগবে। তবে তারা প্রজেকশন করেছেন তার মানে এই নয় যে ওটাই ঘটবে। হতে পারে যে 50,000 যদি তারা ধারণা করেন 40,000 হতে পারে, 30,000 হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার পাশাপাশি আক্রান্তদের সেবা দিতে সব প্রস্তুতি রয়েছে বলেও আশ্বাস তার। যখন কোভিড ছিল না তখনও আমাদের দেশে প্রায় গড়পড়তায় 2,500 মানুষ প্রতিদিন নানা কারণে বিভিন্ন অসুখ বিসুখে বার্ধক্য বিভিন্ন কারণে মারা যায়। তো কোভিডের কারণে অতিরিক্ত যেন মারা না যেতে পারে সেইটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং তাদের সকল ধরনের স্বাস্থ্যসেবা যেন নিশ্চিত করা যায়। তবে দুটি গবেষণাকেই অনুমান নির্ভর আখ্যা দিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বিদেশি গবেষণায় সুযোগ নেই আত্মতুষ্টির। রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ হার্ড ইমিউনিটি যদি না হয় তাহলে ভ্যাকসিন আসার আগ পর্যন্ত এটা কিভাবে চলে যাবে? এই মডেলিং এর উপরে সাংঘাতিকভাবে নির্ভরশীল হয়ে আমাদের দেশ থেকে জুলাই মাসের মধ্যে কোভিড চলে যাবে, এটা মনে করার কোনো কারণ আমি দেখি না। এইসব তথ্য খুব বেশি আমলে দিলে জনসাধারণ বিভ্রান্তির মধ্যে পড়া যাবে। শারীরিক বিচ্ছিন্নতাকরণ করার কথা এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধি অনুসরণ করার কথা, এগুলোকে কিন্তু একেবারে 100% সুনিশ্চিতভাবে এনফোর্সমেন্ট করতে হবে। বিশ্বে করোনা আক্রান্ত ছাড়িয়েছে 30 লাখ, মৃতের সংখ্যা 2 লাখেরও বেশি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনাকালের অর্ধশত দিন পেরিয়ে অপরিকল্পিত লকডাউন বাংলাদেশকে ঝুঁকিতে ফেলছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন হঠাৎ করে শিথিলতা ডেকে আনতে পারে বড় বিপদ। তাই দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা, আর তা বাস্তবায়ন করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনেই। তবে এমন সিদ্ধান্ত আত্মঘাতী নয়, বরং সুরক্ষা মাথায় রেখে জীবিকার পথ খুলে দেয়া বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমনের রিপোর্ট।
বৃহস্পতিবার পর্যন্ত দেশে 64,666টি নমুনা পরীক্ষা করে 7,667 জনের শরীরে কোভিড-19 শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃতের সংখ্যা 168 আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 160 জন। সেই হিসাবে এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 7,339, যদিও এই সংখ্যা কেবল শনাক্তকৃত রোগীর। এদিকে লকডাউনের 1 মাস পেরিয়ে সীমিত পরিসরে পোশাক কারখানা খুলে দেয়া আর দোকানপাট শিথিলতার পাশাপাশি ঘোষণা এসেছে স্বল্প পরিসরে বিমান ও রেল চলাচলের। এরই প্রেক্ষিতে গত কয়েকদিনে রাস্তায় বেড়েছে সাধারণ মানুষের আনাগোনা। হঠাৎ করেই এমন সিদ্ধান্ত স্বাগত জানাতে পারছেন না বিশেষজ্ঞরা। বর্তমানে আমাদের বাংলাদেশে যে সংক্রমণের ধারাটা, তাতে খুব ভালো হয় লকডাউনটা আরো কিছুদিন কন্টিনিউ করলে। ট্রেসিং, টেস্টিং এবং ট্রিটমেন্ট এটাকে জোরদার করা দরকার। আমাদের যদি লকডাউন এইভাবে অপরিকল্পিতভাবে প্রত্যাহার করার ফলে রোগী অনেক বেড়ে যায়, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেক ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তারা বলছেন জীবন আর জীবিকার এই টানাপোড়েনে সিদ্ধান্ত নিতে হবে আরও সতর্কভাবে, আর এমন সিদ্ধান্ত যেন আত্মঘাতী না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কারখানা মালিকদের দায়বদ্ধতা থাকতে হবে। স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে অন্য সব সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ে এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলে মনে হয় সেটাই আমাদের বাংলাদেশের জন্য শেষে উপকারী হবে। তবে বিষয়টি ভিন্নভাবে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঝুঁকির কথা মাথায় রেখেই অর্থনৈতিক দিকটাকে গুরুত্ব দিচ্ছেন তারা। আসল বিষয়টাকে আত্মঘাতী বলা যাবে না। যদি আমরা শুধু স্বাস্থ্যগত দিক থেকে দেখি তাহলে বলতে পারি যে না, এটা খোলবার দরকার নাই, কিন্তু সরকারকে সার্বিক বিষয় দেখতে হয়। জীবন তো বহমান চলমান, মানুষের জীবন জীবিকা এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানুষকে খেতে হবে তো। আর স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি স্থানীয় প্রশাসন নিশ্চিত করবে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা সতর্কতা উপেক্ষা করেই ঢাকায় প্রবেশ ও বের হওয়ার মুখে মানুষের চলাচল বেড়েছে। সেই খবর জানাতে গাবতলী আছেন রিপোর্টার আহমেদ সালেহীন ও নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আছেন বদরুল আলম শাওন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাব শাওনের কাছে। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে সরকারি নির্দেশনা থাকার পরও আজও দেখেছে যে ঢাকার প্রবেশ পথগুলো যেগুলো রয়েছে, সেগুলো যেমন আমরা গাবতলীতে রয়েছে, আজও কিন্তু দেখেছে সাধারণ মানুষ ঢাকা ঢোকার চেষ্টা করছেন, ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে বলে রাখতে চাই যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই এই এলাকাটিতে তাদের স্থায়ী চেকপোস্ট কিন্তু রয়েছে গাবতলীর একদম প্রবেশ মুখটিতে, যেখানে ঢাকা ঢোকার যে প্রবেশ মুখটি এবং তার পিছনেও কিন্তু ঢাকা থেকে বের হওয়ার একটা প্রবেশ মুখ রয়েছে। সেখানে কিন্তু তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। সাধারণ মানুষের নানা ধরনের যুক্তি তাদের রয়েছেন, তাদের যে ধরনের ঢাকা ঢোকার যে প্রচেষ্টা সেটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে, অর্থাৎ যানবাহনে করেও তারা দেখেছি বিভিন্ন ট্রাক, পিক আপ কিংবা প্রাইভেট কারে, যেহেতু গণপরিবহন বন্ধ, এর মাধ্যমেও আমরা রিক্সা করে আসতে দেখেছি, আবার হেঁটেও আসতে দেখেছি। তাদের বিরুদ্ধে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন বিভিন্ন রকমের। আমি দেখেছি সকাল থেকে যে এখানে বেশ কিছু গাড়ি গিয়ে পেয়েছে এবং একই সঙ্গে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার বিষয়টি, মামলা করার বিষয়টি, সেটিও কিন্তু তারা করেছেন। অর্থাৎ নতুন সড়ক পরিবহন আইনে যে 92 ধারা, সেই ধারায় কিন্তু তাদেরকে মামলা করা হচ্ছে, অর্থাৎ সরকারি নির্দেশনা না মানার অভিযোগেই তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। সব মিলে বলে রাখতে চাই যে এখান থেকে ঢাকায় ঢোকার যে প্রচেষ্টা সেটি কিন্তু সম্পূর্ণভাবে আটকে দেওয়া বা ব্যাহত করার চেষ্টা করছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, কারণ তারা কোনোভাবেই বলছেন যে কেউ অপ্রয়োজনে ঢাকায় ঢুকতে পারবেন না, ঢাকা থেকে বেরো হতে পারবেন। সেটি কিন্তু আমরা প্রতিদিন দেখেছি, আজকেও তার ব্যতিক্রম ছিল না, তবে আজকে একটু কড়াকড়ি হতে দেখেছি, কারণ গত কয়েকদিন দেখেছি যে মানুষের ঢল ছিল এই গাবতলীতে এবং ঢাকার প্রবেশ পথগুলোতে। তবে আজকের দিনটা সম্পূর্ণ সকাল থেকে দেখেছি একদম আলাদা। তারা ভোর থেকেই এই উদ্যোগ তারা নিয়েছেন। তো সব মিলে আমার কাছে এই ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কার্যক্রম সবশেষ পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি এখন নারায়ণগঞ্জে, যেখানে রয়েছে আমাদের সহকর্মী বদরুল আলম শাওন। সালেহীন, আপনি জানেন যে আসলে এই যে করোনা ভাইরাস রয়েছে, এই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যখন প্রতিদিন বাড়ছে, সাথে সাথে মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে, কিন্তু সেই হিসাবে মানুষ কিন্তু আসলে সেই রকমভাবে সচেতন নয়। আমরা দেখছি এখনও যে গত 1 মাস ধরে লকডাউন চলছে, কিন্তু রাস্তায় কিন্তু মানুষ ঠিকই বের হচ্ছে প্রতিদিনের মতো। আজকেও আমি এই মুহূর্তে আপনার ঢাকা চিটাগাং মহাসড়কের সাইনবোর্ড এলাকায় আছি। এখানে কিন্তু প্রচুর সংখ্যক আপনার যে ভাড়ায় চালিত যে
সিএনজি রয়েছে সেগুলো কিন্তু চলছে, পাশাপাশি ভাড়ায় চালিত মোটরসাইকেল চলছে। তবে একটি কথা জানিয়ে রাখি, আজকে শুক্রবার হওয়ায় কিন্তু আসলে আমরা সড়কে কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম দেখতে পাচ্ছি। তবে কিন্তু মানুষ পায়ে হেঁটে রাস্তায় চলাচল করছে, প্লাস হচ্ছে কাভার্ড ভ্যানে করে মানুষজন যাচ্ছে। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করলে সবাই কোনো না কোনো কারণ দেখাচ্ছে যে তারা বিভিন্ন কারণ দিচ্ছে। তো আমরা আমরা ঠিক সকাল 7টার দিকে এখানে আসি, তো কিন্তু তখন কিন্তু এই সাইনবোর্ড এলাকায় যে পুলিশ চেকপোস্ট দুটি রয়েছিল এখানে কিন্তু আমরা কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে পাইনি। পরে 8টার দিকে আসলে ক্যামেরা দেখে আসলে কিছু পুলিশ সদস্য এখানে আসে এবং তারা রাস্তায় যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু তারা তল্লাশি শুরু করে। তো তার এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা যেসব গাড়িগুলো তল্লাশি করছে, যদি কেউ বিনা কারণে সড়কে বের হয় তাহলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হয়ে যদি মনে হয় যে তারা আসলে কাজেই বের হয়েছে তাহলে তাদেরকে ছেড়ে দিচ্ছে, তা না হলে সেই সব গাড়িকে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। তো সাইনবোর্ড এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কাজল, ঢাকায় বের হয়ে প্রবেশের পয়েন্টগুলো থেকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী আহমেদ সালেহিন, এবং নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী বদরুল আলম শাওন। সকালের সময় আরও থাকছে। ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে মহান মে দিবস। করোনা পরিস্থিতিতে নেই কোনো কর্মসূচি। 134 বছরও পরিবর্তন হয়নি শ্রমিকের জীবনমান। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে করোনা ভাইরাসের মধ্যে সেতুর কাজের ধরনের রিপোর্ট। করোনা ভাইরাসের বিশেষ সময়ে পরিবর্তিত কর্মপদ্ধতিতে চলছে পদ্মা সেতুর কাজ। প্রতিদিন 3 শিফটের পরিবর্তে বর্তমানে কাজ চলছে 2 শিফটে। কাজের অগ্রগতি ধরে রাখতে প্রকল্পের সব কর্মকর্তা কর্মচারীর জন্য শতভাগ আবাসন ব্যবস্থা করা হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে সব স্প্যান বসানোর পরিকল্পনা করা হলেও সেটি পিছিয়ে যাচ্ছে নভেম্বর মাসে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। বদলে যাচ্ছে অনেক কিছু। বদলে যাওয়া এই সময়ে যেখানে অনেকটা থমকে আছে দেশের সব মেগা প্রকল্পের কাজ, সেখানে সীমিত পরিসরে হলেও চালিয়ে যাওয়া হচ্ছে পদ্মা সেতুর কাজ। দেশে যে কয়টি প্রকল্পে বিদেশিরা কাজ করছে তার মধ্যে সবচেয়ে বেশি চীনের নাগরিক কাজ করেন পদ্মা সেতুতে। তাই দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার বেশ আগে থেকেই এই প্রকল্পের কাজে সমস্যা শুরু হয়। গত জানুয়ারি মাসে নববর্ষ উদযাপন করতে চীনের নাগরিকরা দেশে যাওয়ার পর ফিরতে সমস্যায় পড়েন। পরে অনেকে দেশে ফেরার পর কোয়ারেন্টাইন কাটিয়ে কাজে যোগ দিলেও দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে দেশীয় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়াতে শুরু করে। তাদের মধ্যে অনেকে ছুটিতে চলে যাওয়ায় ব্যাঘাত ঘটছে কাজে। আমাদের শ্রমিকের সংখ্যা কিছু কমে গেছে, বাংলাদেশি শ্রমিক প্লাস কনসালটেন্টের কি স্টাফ তারা কিছু কমে গেছে, যার জন্য আমরা আসলে 3 শিফটে কাজ করতে পারছি না। 3 শিফটের পরিবর্তে আমরা এখন 2 শিফটে কাজ করছি, বাট আমাদের বোঝাপড়ার মধ্যে কোনো সমস্যা নাই। এই অবস্থায় পাল্টে নিতে হয়েছে অনেক পরিকল্পনা। কর্মীদের জন্য নির্মাণ করা হয়েছে স্থায়ী আবাসন ব্যবস্থা। কাজের গতিও কমে এসেছে, তাই পরিকল্পনায় থাকলেও এখন আর জুলাই মাসের আগে সব স্প্যান বসানো সম্ভব নয়। চলতি মাসে 2টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকল্প কর্তৃপক্ষের। একটার পর একটা জটিলতা। পদ্মা সেতুর কাজে সবচেয়ে বেশি ভুগিয়েছে পিলারের নকশা জটিলতা। সেই জটিলতা কাটিয়ে যখন সবগুলো পিলার হয়ে গেছে তখন তত্তর করে কাজ এগিয়ে যাওয়ার কথা। সেখানে সারা দেশের মতো পদ্মা সেতুর কাজেও প্রভাব ফেলছে করোনা ভাইরাসের ধাক্কা। তবে এই জটিলতা কাটিয়ে বিকল্প উপায় হলো কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। তৃতীয় পক্ষ হিসেবে বঙ্গবন্ধু মেডিকেল ও ICDD-RB পরীক্ষা করার অনুমতি দিয়েছে তারা। এতে করে কিট নিয়ে জটিলতার অবসান হলো বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তবে ওষুধ প্রশাসন বলছেন এই কিটের বিষয়ে সরকার সবসময়ই আন্তরিক ছিল। করোনা শনাক্তের কিট নিয়ে কম হয়নি জলঘোলা। সেই রিএজেন্ট আনার অনুমতি থেকে কিট পরীক্ষার অনুমতি পর্যন্ত দফায় দফায় স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন ডাক্তার জাফরুল্লাহর প্রতিষ্ঠানটি। আজকে গিয়েছি, আজকে বলছেন যাব না। কি ব্যাপার? সিআরও দিয়ে আসেন। সিআরওটা কি ব্যাপার? কন্ট্যাক্ট রিসার্চার। সে কে? একটা মাঝখানের
একটা ফরিয়া, একটা দালাল। শেষ পর্যায়ে কিট পরীক্ষার হাসপাতাল নির্ণয় থেকে তৈরি হয় জটিলতা, চলে পাল্টাপাল্টি দোষারোপ। তবে এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্ত্রণালয়ের নিয়ম মেনে কাজ করার দাবি করে আসছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ঘুষের প্রশ্নটা কিভাবে এখানে আসে, এটি আপনাদের কাছে আমার প্রশ্ন। এমন বাস্তবতায় বৃহস্পতিবার নিজেদের তৈরি কিট পরীক্ষার অনুমোদন পায় গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতিষ্ঠানটি বলছে এর মাধ্যমে দূর হলো কিট নিয়ে আমলাতান্ত্রিক বাধা। ড্রাগ থেকে ওই যে আমরা যেটা চাচ্ছিলাম, যেটা নিয়ে এত বাদ বিরোধের সব অবসান হলো, তারা আমাদের চাহিদা মোতাবেক বঙ্গবন্ধু অথবা আইসিডিআরবিতে এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য অনুমতি দিয়েছে। তাদের চিঠিটা কালকে লেখা, চিঠি আজকে পেয়েছি আমরা। এখন পদক্ষেপটা হলো বঙ্গবন্ধু তাদের ডিসচার্জের জন্য একটা প্রোটোকল আছে, তারা রুগীদেরকে যেতে সাধারণত যেটা করে থাকে, তারা পিসিআরও করে দেখবে, আমাদেরটাও করে দেখবে, ফলাফলের তারতম্য কতটা হয়। ওষুধ প্রশাসন আগের মতোই বলছে গণস্বাস্থ্য চাইলে বিএসএমএমইউ অথবা আইসিডিডিআরবিতে পরীক্ষা করতে পারবে। ওনারা চেয়েছিলেন আইসিডিআরবি অথবা বিএসএমইউতে ওনারা এটা ফার্স্ট পার্টির মানে ট্রায়াল দিবেন, আমরা মনে হচ্ছে ওনারা দিতে পারেন। এটা তো আমাদের কোনো বাধা, কখনো বাধা ছিল না, ফার্স্ট পার্টির মাধ্যমে ট্রায়াল দিয়ে আমাদের। সব ঠিকঠাক থাকলে ৮-১০ দিনের মধ্যেই মিলবে তৃতীয় পক্ষের ফলাফল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস ও আকস্মিক বন্যার হুমকির মধ্যেই আসার কথা শোনাচ্ছে সিলেট অঞ্চলের কৃষি বিভাগ। সরকারের সব আয়োজনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ঘরে তুলবেন কৃষক। চলতি বোরো মৌসুমে বিভাগের ৪টি জেলায় ৫ লাখ হেক্টর জমি থেকে ১৮ লাখ টনের বেশি চাল উৎপাদন করা হবে বলে আশা করা হচ্ছে। বছরের একমাত্র ফসল ঘরে তুলতে পারায় উচ্ছ্বসিত কৃষকরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতিতে যখন অচল অবস্থা দেখা দিয়েছে, তখন সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিচ্ছে সুসংবাদ। বড় ধানের টার্গেট পূরণ করে এখন উপচে পড়ছে ধানের হিসেব। লক্ষ্যমাত্রা অতিক্রম করে এই বছর বড় আবাদ হয়েছে 4,74,195 হেক্টর। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ কেন্দ্র এপ্রিল মাসের শেষের দিকে আকস্মিক বন্যার পূর্বাভাস দেয়। একদিকে করোনা আতঙ্কে ধান কাটার শ্রমিক সংকট, অন্যদিকে বানের পানি, ফলে বছরের একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে উৎকণ্ঠায় ছিলেন কৃষকেরা। এমন পরিস্থিতিতে সরকার অন্য জেলা থেকে দ্রুত শ্রমিক পাঠানোর পাশাপাশি ভর্তুকি দিয়ে কৃষকের হাতে তুলে দেয় কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন। ফলে সব বিপর্যয় কাটিয়ে কাঙ্ক্ষিত সোনালী ফসল ঘরে তুলতে পেরে দারুণ খুশি কৃষকেরা। দান হয়েছে, আল্লাহ দিছে, খুশি খুশি। এটা বহুত পালা দান হয়েছে, বহুত পালা দান হয়েছে। একটু খরায় আমরা একটু মারছিল, আমরা অনেক কষ্ট করে মেশিন দিয়ে ক্ষেত করিয়া আমরা বর্তমানে ধান হয়েছে আলহামদুলিল্লাহ। আর জেলা প্রশাসন জানায় ধান সহ কৃষি জাতের পণ্য পরিবহন সম্পূর্ণ লকডাউনের আওতামুক্ত। কৃষির সাথে যে কার্যক্রমগুলো আছে এগুলো চলমান থাকবে এবং চলমান থাকার কারণেই বাম্পার ফলন হওয়ার কারণে আমি বিশ্বাস করি যে আমাদের খাদ্য সংকট তো হবেই না। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্বল্প মেয়াদী ধান, বিনা ধান 14, 10, 18 বা বিড়ি ধান 28, 58, 81 রোপণ করতে পারলে সহজেই আকস্মিক বন্যায় ফসলহানি এড়ানো সম্ভব। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দীর্ঘ 2 মাসের জাটকা সংরক্ষণ অভিযান শেষ হলো। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মাছ ধরা নিয়ে নতুন সংকটে পড়েছেন ভোলার জেলেরা। করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য হাট বাজার বন্ধ থাকায় জাল, ইঞ্জিন সহ প্রয়োজনীয় মৎস্য সরঞ্জাম পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় কিছু জেলে নদীতে নামলেও সংকট সমাধানের উপায় না পেয়ে হতাশ অনেকে। নাসিরুদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। জাটকা সংরক্ষণে গত 1 মার্চ মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার অভয়াশ্রমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হয়েছে 30 এপ্রিল। দীর্ঘদিনের অলস সময় কাটানোর পর আবারও নতুন উদ্যমে মাছ শিকারে নেমেছেন জেলেরা। তবে সদর উপজেলার ইলিশা, রাজাপুর, তুলাতুলি ও শিবপুর মাছঘাটের 2 শতাধিক জেলের অভিযোগ, লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় জাল সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনতে পারছেন না। ফলে প্রস্তুতি থাকা সত্ত্বেও নদীতে নামতে পারছেন না অনেকে। অভিযান পালন করছি, অন্তরা গাঙ্গনতা পাই না, জাল ফাল পাই না। আমরা অনেক কষ্টতে আছি, এখন আমরা জাল ফাল লাইন করি, অভিযান শেষ আমরা নদীতে নামবো। আমরা অভিযান মানবো, কিন্তু আমাদেরকে যে
এটা সহযোগিতা করতে আছে, আর্থিক সহযোগিতা দিতে আছে, এটা যেন আমরা ঠিক মতো পাই। এদিকে করোনার প্রভাবে এবারের অভিযান ছিল অনেকটা ঢিলেঢালা। তারপরও নিষেধাজ্ঞা শেষে জীবনের তাগিদে নদীতে ছুটছে অনেক নৌকা ট্রলার। এ অবস্থায় চলমান সংকট কাটাতে সহযোগিতার দাবি জানিয়েছে মৎস্যজীবী সমিতি। জেলেরা এখনো নৌকা জাল সব রেডি করতে পারে না, তো জেলেদের যে চাউলটা দেওয়ার কথা সম্পূর্ণ চাউলটা দিয়া পাশাপাশি যদি আরো কিছু দেওয়া হইতো জেলেদের জন্য অনেক ভালো হইতো। আর মাছ শিকারে জেলেদের প্রয়োজনীয় সরঞ্জামাদি সহজলভ্য করার দাবি এই বিশেষজ্ঞের। জেলেরা যদি মাছ ধরতে পারে, আমার মনে হয় যে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা সীমিত পরিসরে করলেও তখন কোনো সমস্যা নেই, তারা নিজেরাই নিজেদের সংসার চালানোর মতো স্বয়ংসম্পূর্ণ হবে। মৎস্য কর্মকর্তা জানান, জেলেদের সরঞ্জাম সরবরাহ সহজ করতে কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে মৎস্য সরঞ্জাম সংশ্লিষ্ট দোকানগুলো যাতে খোলা রাখা যায় এবং মৎস্যজীবীগণ যেন তাদের মাছ ধরার সরঞ্জাম সংগ্রহ করতে পারেন, এই জন্য আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। এবছর জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,60,000 মেট্রিক টন। গত 10 মাসে আহরিত ইলিশের পরিমাণ 1,55,000 মেট্রিক টন। সময় সংবাদ, ভোলা। সকালের সময় আরও থাকছে। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ বরগুনার লকডাউন বাস্তবায়নের মাঠে নেই প্রশাসন। খুলতে শুরু করেছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে মহান মে দিবস। মুনাফার মজুরির বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ হয়েও এখনও দুর্বল ও শোষিত শ্রমিক শ্রেণী। জীবনমানের আধুনিকায়ন তো দূরের কথা, নিয়মিত বেতন ভাতা আদায়েও রাজপথে নামতে হয় শ্রমিককে। জুবাইর ফয়সালের রিপোর্ট। অ্যাডিডাস, নাইকি, পুমা কিংবা H&M আন্তর্জাতিক এসব ব্র্যান্ডের পণ্য তৈরি হয় ভিয়েতনাম, তাইওয়ান ও বাংলাদেশের মতো দেশগুলোতে, আর চড়া দামে বিকোয় পশ্চিমা দেশগুলোতে। 1886 সালে রক্ত আর ঐক্যের শক্তিতে শ্রমিকের দাবি বিশ্বজুড়েই গ্রহণযোগ্যতা পেয়েছিল। তারপর পেরিয়েছে বহু বছর। শ্রমের মর্যাদা আর যুক্তিসঙ্গত কর্মঘণ্টা নির্ধারণের পর কেমন আছেন ইউরোপ যুক্তরাষ্ট্রের শ্রমজীবীরা? বছরে আমরা 1 মাসের ছুটি পাই এবং দেখা যায় স্যালারিটাও আমরা মাসের শেষ হওয়ার অনেক পূর্বে পেয়ে যাই। আমার যারা সহকর্মী তারা বেশিরভাগই সাদা বর্ণের। সত্যি কথা বলতে কি, কাজের ক্ষেত্রে আমি কোনো বৈষম্য অনুভব করিনি, বরং আমার কাজের সর্বোচ্চ মূল্য আমি পেয়েছি। বাংলাদেশের চিত্র এখনো অনেকটাই ভিন্ন। এখানে প্রায় 70% শ্রমিক দৈনিক 10 ঘন্টার বেশি কাজ করেন। কম মজুরির কারণে 95% পোশাক শ্রমিক করতে চান ওভারটাইম। সংখ্যা বাড়লেও মাতৃত্ব আর সংসারের দ্বিগুণ চাপ নিয়েই কাজ করতে হচ্ছে নারী শ্রমিকদের। এরপরও সময় মতো বেতন ভাতা দেয় না প্রায় 50% শিল্প কারখানায়। 2 বছর আগে পরিবর্তন হয় না, যে পরিমাণ শ্রম দেয় সেই পরিমাণ তো টাকা ইনকাম করতে পারি না। আমরা একেবারেই উল্টো পথে হাঁটছি। যে শ্রমিক শোষণ থেকে মে দিবসের উৎপত্তি, সেই শ্রমিক শোষণ আজও শতগুণে বেড়েছে বলে আমরা মনে করি। শ্রম অর্থনীতি বলছে উৎপাদনশীল খাতের সীমাবদ্ধতায় পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণের আলোচনায় এখনও পিছিয়ে বাংলাদেশ। এর নেতিবাচক প্রভাবের পুরোটাই পড়ছে শ্রমিকদের ওপর। পণ্যের বহুমুখীকরণ করে উচ্চ আয়ের পণ্যে যতটা সরে আসা উচিত ছিল ততটা কিন্তু আমরা সরে আসতে পারিনি। যখন নেগোসিয়েট করা হয় পণ্য মূল্য নিয়ে, আমাদের এক ধরনের দুর্বলতার জায়গা দিয়েছে। দেশের শ্রমঘন খাতগুলোর মধ্যে দিনমজুরের সংখ্যাই প্রায় 60%। এখনও যাদের নুন আনতেই পান্তা ফুরোয়। উৎপাদন, ভোগ ও বন্টনে ভারসাম্য আনার সঙ্গে শিকাগোর আত্মত্যাগের বড় উদ্দেশ্য ছিল মজুরি আর মুনাফার দ্বন্দ্বের অবসান। কিন্তু 134 বছর পরও শ্রমিক শ্রেণী আজও আটকে আছে আগ্রাসী পুঁজিবাদেই। করোনা উত্তর যুগে আরও মানবিক হোক পৃথিবী, শ্রমজীবীদের জন্য শুধু বেতন ভাতা নয়, নিশ্চিত হোক মানসম্মত জীবন ব্যবস্থা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রভাবে পটুয়াখালীতে অন্যান্য পেশার মতো নৌযানের উপর নির্ভরশীল শ্রমিক ঘাট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। 1 মাস ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় কর্মহীন হয়ে মানবেতর দিন কাটছে তাদের। লঞ্চ মালিকদের দাবি, আয় বন্ধ, ব্যাংক ঋণ পরিশোধ করতে গিয়ে শ্রমিকদের বেতন দিতে পারছেন না তারা। সুজন দামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে নৌপথে পটুয়াখালী যাতায়াত করত হাজার হাজার মানুষ। এতে জীবিকার ব্যবস্থা হতো লঞ্চ শ্রমিক, কুলি ও ঘাটের ইজারাদারদের। করোনা সংক্রমণ রোধে গত 1 মাস ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় নৌ সংশ্লিষ্ট শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে। পরিবার পরিজনদের নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। জাহাজ বন্ধ, মালিক মহাজনের দুইটাই উপলক্ষে যদি এটা মাল জিনিস আনবে তাও আনতে পারতেছে না। বেতন ভাতা দেবে না দেবে
এখন পর্যন্ত কোনো এ বিষয়ে আলাপ সালাপ হয় নাই। যারা সরাসরি এই লঞ্চঘাটের সুবিধা ভোগ করে আজকে তারা অত্যন্ত না খেয়ে একবেলা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। শুধু নৌ শ্রমিকরাই নন, ঘাটে থাকা দোকান ও হোটেল ব্যবসায়ীদেরও একই অবস্থা। বন্ধ, এই জন্য আমাদের বেচা কিনা বন্ধ, আমাদের দোকানপাট বন্ধ, আজ প্রায় 25 দিন এর মধ্যে লঞ্চ চলাচল বন্ধ। লঞ্চ ব্যবসা বন্ধ থাকায় ও ব্যাংক ঋণ পরিশোধ করতে গিয়ে শ্রমিকদের বেতন দিতে পারছেন না বলে দাবি লঞ্চ মালিকদের। এই অবস্থায় সরকারি সহায়তা চেয়েছেন তারা। এই যে লঞ্চ ব্যবসা আমরা করি, আসলে লঞ্চ ব্যবসা যে কিভাবে করব বা করতে পারবো কি পারবো না, না ধ্বংস হয়ে যাবে, এটা আসলে আমার জানা নাই। পটুয়াখালী জেলার সাথে 18টি রুটে ছোট বড় 49টি লঞ্চ চলাচল করে। এতে 34টি ঘাটে কর্মসংস্থান হয় প্রায় 2000 শ্রমিকের। সময় সংবাদ, পটুয়াখালী। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ বরগুনার লকডাউন বাস্তবায়নে সঠিকভাবে মাঠে নেই প্রশাসন, তাই লকডাউন তোয়াক্কা না করেই খুলতে শুরু করেছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। বাজার জুড়ে জনসমাগম, ব্যবসায়ীদের রয়েছে নানা অজুহাত। স্বাস্থ্য বিভাগ বলছে এটি জেলার জন্য হুমকি। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। সকাল থেকেই বরগুনা শহরের অলিতে গলিতে মানুষের এঢল। বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানের সাথে খুলে রেখেছে জুতা, গার্মেন্টস সহ চায়ের দোকান পর্যন্ত। সময় সংবাদের ক্যামেরা দেখে কিছু এলাকায় হিড়িক পড়ে যায় দোকান বন্ধের। প্রশাসনের নজরদারি না থাকা ও পেটের তাগিদে অনেকে দোকান খুলেছে বলে দাবি করছেন। আবার কারো কারো রয়েছে নানা অজুহাত। নেওয়ার জন্য দোকানটা খুলছে, মাল দেন না, বেশি করি না, চা বেশি না। প্রশাসনে বলছে যে কলা রুটি এগুলো খাদ্য বেছেন, খাওয়ান দাওয়ান লাগে, আমরা এই জন্য করতেছি, পকেট টাকা নাই। শুধু নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান বেলা 12টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ রয়েছে জেলা প্রশাসনের, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছে, কেউ মানছে না নিয়ম। আর দোকান খোলা থাকায় জনসমাগম শুরু হয়েছে ঠিক আগের মতোই। একটা দোকান খোলা ওপারে ওপারে, তাই আমি মনে করলাম যে একটু বসি, এই আর কি। মার সাথে শুনলে করলাম, এই বন্ধ করতে বাঁচাই না। অবশ্য বাজার জুড়ে মানুষের এমন লকডাউন না মেনে ঘোরাঘুরি ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে দাবি সিভিল সার্জনের। ঘরে একাকী অবস্থান করতে হবে, তাদেরকে বাজারে বা সমাজে বিভিন্ন জায়গায় সমাবেশে ঘোরাঘুরি করা একদম উচিত হবে না। তবে লকডাউন না মানা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জনসমাগম বন্ধ করা হয়েছে, ওষুধের দোকান, এগ্রিকালচারের কৃষিপণ্য, খাবার, এসেনশিয়াল গুডস যেগুলো আছে সেগুলো আমাদের এই যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। জেলায় 9 জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর গত 18 এপ্রিল লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। করোনা পরিস্থিতির মধ্যে দেশে পঙ্গপাল প্রজাতির অস্তিত্ব পেয়েছেন কীট বিজ্ঞানীরা। তারা বলছেন টেকনাফের উপস্থিতি শনাক্ত করা গেছে। এখনই ব্যবস্থা না নিলে ভয়াবহ খাদ্য সংকটের শঙ্কা করছেন তারা। তবে টেকনাফে পোকার আক্রমণের খবর পাওয়া গেলেও সেটি পঙ্গপাল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আফজাল হোসেনের রিপোর্ট। পঙ্গপাল ঘাসফড়িংয়ের সমগোত্রীয় প্রাণী, আচরণ পরিবর্তন করে দল বেঁধে হয়ে ওঠে পঙ্গপাল। টেকনাফে একটা এরকম হয়েছে, একটা ভিডিও ফুটেজ পাঠানো হলো, তাতে আমরা যা দেখলাম তাতে তার এই সাউথ ইস্ট এশিয়ার যে স্পেসিস গুলো আছে তার একটা সাব স্পেসিসের মতো মনে হচ্ছে, এবং সেটা আস্তে আস্তে আপনার এটা গ্রুপ এবং ব্যান্ড ফর্ম করেছে। তবে জেলার কৃষি কর্মকর্তা বলছেন শত শত পোকা দল বেঁধে গাছের পাতা খেয়ে ফেলেছে, তবে সেটি পঙ্গপাল কিনা তা নিশ্চিত নয়। এই পোকাটা আপনি পঙ্গপালের মতো লাগতেছে, কিন্তু ওই রকম পঙ্গপাল যেটা ফাঁকা আছে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়াইয়ে চলে যায়। এটাতে কিন্তু আমরা দেখলাম কোনো ফাঁকা নাই, এবং এগুলা বেশি উড়াউড়ি করতে পারে না, একটু ছোটাছুটি করে। মে মাসে পঙ্গপালের বংশ বিস্তারের উপযুক্ত সময় বলে বিবেচনা করা হয়, তাই খাদ্য সংকট মোকাবেলায় এখনই প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার তাগিদ বিজ্ঞানীদের। এটা যদি এখন কন্ট্রোল করা হয় ওকে, আর না করলে আস্তে আস্তে এগুলো পরবর্তীতে আপনার পাল হয়ে যাবে, যখন এক এলাকা থেকে আরেক এলাকায় যায় খেতে, মানে যা কিছু পায় খেয়ে ফেলে। তাই পঙ্গপাল প্রতিরোধে প্রয়োজন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অপরিকল্পিত লকডাউনে বাড়ছে ঝুঁকি, সুনির্দিষ্ট পদক্ষেপে তাগিদ বিশেষজ্ঞদের। সুরক্ষা মাথায় রেখেই খুলে দেওয়া হচ্ছে জীবিকার পথ, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। করোনা সংক্রমণ নিয়ে দেশ বিদেশে বিপরীতমুখী নানা তথ্য, অনুমান নির্ভর গবেষণায় ভরসা না করার আহ্বান বিশেষজ্ঞদের।
চিকিৎসা সেবা শক্তিশালী করার তাগিদ। করোনা পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, কর্মপদ্ধতিতে পরিবর্তন, পেছালো জুলাইয়ে সব স্প্যান বসানোর পরিকল্পনা। করোনা ও আকস্মিক বন্যার হুমকির মধ্যেই সিলেট অঞ্চলের কৃষিখাতের সুবাতাস, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ঘরে তোলার আশা, চাল উৎপাদন হবে 18 লাখ মেট্রিক টন। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।